বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা ৩টায়। ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস চান অধিনায়ক শান্ত। আসর শুরুর আগে ছন্দহীন বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে হেরেছে পাকিস্তান শাহিনসের কাছে। হেড টু হেডেও অনেক পিছিয়ে নাজমুল শান্তর দল। ৪১ দেখায় জিতেছে ৮ ম্যাচ, বিপরীতে হার ৩২টি। অতীত নিয়ে না ভেবে সামর্থ্যের সেরাটা দিয়ে জয়ে চোখ বাংলাদেশের। অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস সঙ্গী করে দারুণ শুরুর অপেক্ষায় ভারত। মোমেন্টাম ধরে রেখে আসরের প্রথম ম্যাচ জিততে চায় গেলবারের ফাইনালিস্টরা। দলে পর্যাপ্ত অলরাউন্ডার থাকায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের থেকে প্রত্যাশা বেশি। মুস্তাফিজ তাসকিনের সঙ্গে থাকবেন তানজিম সাকিব কিংবা নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্য, তানজিদ, মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ। ভরসা টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বোলিং সাইডে খুব বেশি ওলটপালট হওয়ার সম্ভাবনা নেই। ৩ পেসারের সঙ্গে একাদশে থাকবেন ২ স্পিনার। তবে ব্যাটিং অর্ডার কেমন হবে সেটা নিয়ে আলোচনা বেশি। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত মেহেদী মিরাজ। টাইগারদের সহ অধিনায়কের ভূমিকায় এই অলরাউন্ডার। তার সঙ্গে একাদশে আরেক স্পিনার রিশাদের থাকা একরকম নিশ্চিত। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫ উইকেট শিকার তার। বড় মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া এই লেগি। ভারতের বিপক্ষে ম্যাচে পেসারদের উপরও প্রত্যাশার চাপ। মুস্তাফিজের সঙ্গে তাসকিন নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। তাদের সঙ্গে তানজিম সাকিব নাকি নাহিদ রানা, কে থাকবেন একাদশে সেটাই দেখার অপেক্ষা। একটা সময় বাংলাদেশের ওপেনিং নিয়ে ভাবতে হতো বেশ, এবার সেই শঙ্কা থাকছে না। অভিজ্ঞ সৌম্যর সঙ্গে দেখা যাবে তানজিদ তামিমকে। এবারের বিপিএলে সর্বোচ্চ ৩৬ ছক্কা তার ব্যাটে। সে ফর্ম টেনে আনতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্তর জায়গা পোক্ত। ৪-এ মেহেদী মিরাজ। মিডল অর্ডারে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ নিশ্চিত। প্রশ্নটা এখন তাওহিদ হৃদয় ও জাকের আলীর মধ্যে কাকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট। হৃদয় সুযোগ পেলে ব্যাটিং অর্ডারে আসবে পরিবর্তন। তার ৫-এ নামার সম্ভাবনা বেশি। আর জাকেরকে একাদশে নিলে নামবেন মুশফিক মাহমুদুল্লাহর পর, অর্থাৎ ৭ নম্বরে। দুবাইয়ের কন্ডিশন আপাতত প্রেডিক্ট করা কঠিন। ৩০০-র কাছাকাছি রান হয় হর হামেশাই। সর্বোচ্চ টোটাল ৩৫৫। ৫৮ ওয়ানডেতে ৩৪টিতে রান তাড়া করে জয় এসেছে। তাই টস ভাগ্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলার আরও খবর দেখবেন সংবাদ দুপুরের শেষ অংশে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। অপর ২১শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারই প্রথম রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারে যাবেন আলাদা রাস্তায়। রাত ১২টা ৪০ পর সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে যাওয়ার আহ্বান ডিএমপির। পরিবর্তিত পরিস্থিতিতে এবার নতুন করে সাজানো হয়েছে শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি। থাকছে না বিরোধী দল, স্পিকার ও হুইপের শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক দলগুলোর জন্য আলাদা ব্যবস্থা থাকছে না। পতিত সরকারের সহযোগীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে যেতে পারেন। আবার ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে প্রতিরোধের ঘোষণাও রয়েছে। সব মিলিয়ে এবার শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলার শঙ্কা দাবি কর্তৃপক্ষের। পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের ছাত্র সংগঠন বলিবে রাজনৈতিক অ্যাক্টিভিটি, এটা ক্যাম্পাস কেন্দ্রিক বা আশেপাশে আছে। হয়তো ওনারা এই নিরাপত্তা ইস্যুর কারণেই হয়তো স্কেডিউলটা তৈরি করেছেন। ওনারা মনে করছেন যে একসাথে দাঁড়ানোর চেয়ে আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করাই ভালো, কারণ একজন রাষ্ট্রপ্রধান আর একজন সরকার প্রধান। ডিএমপি বলছে বৃহস্পতিবার রাত ১২টা ৪০ পর জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে গেট উন্মুক্ত করা হবে। শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে জানান ডিএমপি কমিশনার। সবাইকে মোবাইল সহ ব্যক্তিগত জিনিসপত্র নিজ দায়িত্বে রাখার অনুরোধ পুলিশের। শহীদ মিনারের চতুর্পাশে ১ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে বলে দাবি করেন ডিএমপি কমিশনার। বলেন, বিচ্ছিন্ন দু একটি ছিনতাই ছাড়া রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তবে শীর্ষ
সন্ত্রাসী নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারিতে বীর ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত সারা দেশ। শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, 21শে ফেব্রুয়ারিকে ঘিরে শহীদ মিনারকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা বারবারই উঠে আসছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি শঙ্কার কথা জানাচ্ছেন। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চোখে পড়ছে আপনার? 12টার পরবর্তী সময় আসলে এখানে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা মূল শহীদ মিনারে যে এটি দায়িত্ব নিয়েছেন, এবং পুলিশের যে K9 ইউনিট সহ পুলিশের যে ইউনিটগুলো আছে ডিএমপির, তারাও এখানে দায়িত্ব নিয়েছেন, এবং র্যাবের কিছু সদস্য আমরা এখানে আলাদা দেখতে পাচ্ছি। এখানে 11টার দিকে একটি ব্রিফিং ছিল, সেইখানে ডিএমপি কমিশনার বলতে চাচ্ছিলেন যে এইখানে তারা কোনো জঙ্গি হামলা বা শীর্ষ সন্ত্রাসীদের হামলা, এই ধরনের কোনো হামলার আশঙ্কা দেখছেন না। তবে উনি বলেছে যে এখানে বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটি অন্যান্য বারের তুলনায় কিছু ভিন্ন আঙ্গিকও নেওয়া হয়েছে, এবং এবারই প্রথম এখানে স্পেসিফিক সাধারণ জনগণের জন্য 12:40 বা 12:45 পরে খুলে দেওয়া হবে, এবং সেটি বলা হচ্ছে যে পলাশী থেকে যেটি রাস্তাটি এসেছে এই রাস্তা দিয়ে ঢুকে আমাদের সামনে দিয়ে অর্থাৎ দোয়েল চত্বর দিয়ে বেরিয়ে যাবেন সাধারণ মানুষ। আর এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উনি আমাদের একটি ব্রিফিং করেছেন, এবং উনি ওনার ব্রিফিংয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি আলাদা আলাদাভাবে আসবেন, এবং এইটি নিয়ে উনি একটু ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনেও কিছু শঙ্কার কথা জানিয়েছেন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, নিষিদ্ধ ছাত্র সংগঠন রয়েছে, তারা সামাজিক সংগঠনের ব্যানারে এসে এখানে আসে কিনা, তাদেরকে দেখলে ছাত্র সংগঠন বা যারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা প্রতিরোধ করে কিনা, এইসব বিষয়ে তারা একটা শঙ্কা প্রকাশ করেছেন। বিশৃঙ্খলাটা কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে ওনারা জানিয়েছেন, এবং স্যার বললেনই যে অন্যান্য বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের যে লিস্ট দিয়ে যান, এইবার 12টা পর্যন্ত এরকম কোনো লিস্ট ওনারা পান না, এবং উনি বলছিলেন যে এই লিস্টটা পেলে হয়তো বুঝতে পারতেন, তারা একটা ছক করতে পারতেন, ক্রোনোলজি করতে পারছেন। আপনি জানেন যে সংসদ না থাকার কারণে স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলের উপনেতা এই ধরনের পদগুলো এবার আসছে না। তো এবার বলা হচ্ছে যে 12:15 পর্যন্ত ভিভিআইপিদের রাখার পরে 1:45 পর্যন্ত, তারপরে এটা সাধারণ জনগণের কাছে দিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে শহীদ মিনারে অর্থাৎ 12টার পর থেকে এখানে মেইন যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে বেদি, সেই বেদিতে কিছু আলপনার কাজ চলছে, এবং আমরা দেখেছি যে এখানে যে চারুকলার যে শিক্ষার্থীরা আছেন, বর্তমান এবং পুরনো শিক্ষার্থীরা এইখানে এই বেদিতে তাদের যে আলপনা আঁকছেন, এবং তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি তারা 3টি রং ব্যবহার করছেন এবার, একটি সাদা, কালো এবং লাল রং। তাদের বক্তব্য হচ্ছে যে লাল রংটি এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন করছে এখানে লাল রংটি। সাদা রংটি আপনার কাছে যে রাষ্ট্রপতি যাতে শ্রদ্ধা নিবেদন করতে না আসতে পারেন সেটি প্রতিহত করার জন্য কিন্তু ছাত্রদের পক্ষ থেকে একটি এরকম প্রতিরোধ করার মতো ঘোষণা আমরা জানতে পেরেছি। আপনি এ বিষয়ে কতটুকু কি ধরনের তথ্য জানতে পেরেছেন? এই বিষয়ে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অর্থাৎ সাইফুদ্দিন আহমেদ সাহেবের কথা হয়েছে। প্রক্টর স্যার যেটি বললেন যে মধুর ক্যান্টিনে গত একদিন আগে একটি প্রতিরোধের ঘোষণা উনি শুনেছেন, এবং তিনি বলতে চাচ্ছেন যে এই প্রতিরোধ যদি হয়ে থাকে বা এরকম যদি আসে, তার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, এবং ওই প্রেক্ষিতে উনি বলছিলেন যে সেই কারণেই হয়তো রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা আলাদা আলাদা রাস্তায় আসার জন্য স্কেডিউল করেছেন, এবং ওনারা আলাদা আলাদা সময় যাবেন। অন্যান্যবার আমরা দেখি যে তখন রাষ্ট্রপতি দেওয়ার 30 সেকেন্ড পরে প্রধানমন্ত্রী দেন, তার 30 সেকেন্ড পরেই হয়তো সেই সময়ের যে রাজনৈতিক ক্ষমতায়, যে সরকার ক্ষমতায় ছিল তারা দিচ্ছেন। কিন্তু এবার উনি বলছেন যে রাষ্ট্রপতি একেবারে চলে যাওয়ার পরে, অর্থাৎ ভেন্যু ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা এসে দেবেন, এবং সেই জন্য আলাদা আলাদা প্রোগ্রাম করবেন, এবং ছাত্রদের
আমাদের যেই ঘোষণাটি সেই ঘোষণা প্রক্টর স্যার বলছিলেন যে মধুর ক্যান্টিনে এরকম একটি ঘোষণা উনি শুনেছেন এবং উনি জানেন। আরাফাতুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চলে যাই চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রামে কি ধরনের প্রস্তুতি চলছে ভাষা শহীদদের স্মরণ করতে বা শ্রদ্ধা জানাতে? শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? চট্টগ্রামে এবার একেবারে নতুন আঙ্গিকে তৈরি করা শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। এই যে শহীদ মিনার আপনারা দেখছেন এখন, সেই শহীদ মিনার আসলে কেসিডি রুটের এখানে 1962 সালে নির্মিত হয়েছিল। পরে আসলে গত 2018 সালে এটা একটা সাংস্কৃতিক বলয় তৈরি করার জন্য এটা ভেঙে ফেলা হয়েছিল এই শহীদ মিনার নতুন আঙ্গিকে তৈরির জন্য। কিন্তু 2023 সালে এই যখন খুলে দেওয়া হয় তখন এখানকার যারা চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠক আছেন তারা আপত্তি তুলেন যে এটা মূল শহীদ মিনারটা ঢেকে গেছে, সাংস্কৃতিক যে বলয় এটার আড়ালে ঢাকা পড়েছে। এই কারণে তারা কয়েকটা আসলে পরামর্শ দিয়েছিলেন। পরে আবার এটা কাজ শেষ করে ইতিমধ্যে কাজ শেষ হয়েছে এবং বলা হচ্ছে এবার চট্টগ্রামের সিটি কর্পোরেশন এই প্রথম এখানে শহীদ মিনারের এখানে শ্রদ্ধা জানাবে। এবং আজকে আমাদেরকে জানানো হয়েছে চট্টগ্রামের সিটি মেয়র যিনি ডাক্তার সাদাত হোসেন, তিনি রাত 12:01 এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে অন্যান্য যারা সংগঠন আছে তারা শ্রদ্ধা জানাতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং ঢাকার মতো আমরা যেটা শুনছিলাম, চট্টগ্রাম আসলে পুলিশ প্রশাসনের আমরা এখানে কোনো তৎপরতা এখন পর্যন্ত না দেখলেও আমাদেরকে জানানো হয়েছে অন্যান্যবার যেভাবে তারা তৎপর থাকেন, কয়েকটা স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটাও এবার বলবৎ থাকবে। যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, এই সময় যাতে অন্য ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটা তারা নজরে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কয়েকটা রাস্তা আছে, সব রাস্তাগুলি আসলে কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ করে রাখা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এক পাশ দিয়ে ঢুকবে, অন্য পাশ দিয়ে বের হওয়ার ব্যবস্থাও পুলিশ প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে এখন এখানে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এবং যেটা আপনার দ্বিতীয় তলে অবস্থান করছি, নিচেও আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা কাজ করছেন আমাদের দেখেছি। এবং ফুলগুলো পানি দেওয়া হচ্ছে এবং যাতে সুন্দর করে সাজিয়ে তোলা যায় শহীদ মিনার সেটা বিধি সেটা করা হচ্ছে। এবং রাত আজকে 12:01 প্রথম এখানে নতুন আঙ্গিকের যে শহীদ মিনার এখানে সিটি মেয়র প্রথম ফুল দিয়ে আলমগীর সবুজ এবং আরাফাতুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ এখন শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে 21শে পদক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ভূষিত হলেন দেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমাজসেবা, শিক্ষা, শিল্পকলা সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1976 সাল থেকে এই পদক দেয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় 21শে পদক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি ভাষা আন্দোলন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ শক্তিশালী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বিশ্বের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। এবছর চলচ্চিত্র, সঙ্গীত, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে 21শে পদক পেয়েছেন 18 বিশিষ্টজন। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে 21শে পদক দেয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। অমর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। আজ সন্ধ্যা 6টা থেকে শুক্রবার বেলা 3টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকার রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেয়া হবে। ডিএমপি জানিয়েছে, এ সময় বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চাংখারপুল থেকে রোমানা চত্বর ক্রসিং, টিএসসি থেকে শিববাড়ি ক্রসিং এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ করা যাবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের হেঁটে চলাচলের পথ পলাশী থেকে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবেন। বৃহস্পতিবার রাত 12টা 45 মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া মানুষকে কোনো ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ বহন করতে নিষেধ করা হয়েছে। মাস্কাটে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আলোচনায় আসেনি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। জোর দেওয়া হয়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকে। ওমান থেকে ফিরে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলছেন, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাবে সাড়া মিলেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এরই মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিল্লিকে কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাইলেও ভারতের জবাব মেলেনি 1.5 মাসেও। এই টানাপোড়েনের মধ্যেই ওমান মাস্কাটে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সাইডলাইনে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে হাসিনাকে ফেরত পেতে কোনো আলোচনা হয়েছে কিনা ওমান থেকে ফিরে সেই প্রশ্নেরই মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সট্রাডিট করার জন্য, করে না তার মানে ইনাতে যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। শেখ হাসিনা ইস্যু না উঠলেও ওই বৈঠকে কথা হয়েছে দু দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। টানাপোড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে চায় ঢাকা দিল্লি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলি তো প্রত্যেকটা ইন্ডিকেশন। যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা নিয়ে এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও একেবারে এগোবেন, আমরাও এগোব। দু দেশের সমঝোতা অনুযায়ী এবছরই ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তাতে যোগ দেওয়ার আমন্ত্রণও এস জয়শঙ্করকে দেওয়া হয়েছে মাস্কাট বৈঠকের ফাঁকেই। আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। হি ওয়াজ পজিটিভ টু অল দ্য ইন্ডিকেশনস দ্যাট আই গেভ। এই সময় বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতে পর্যবেক্ষণ ছাড়া বিশেষ কিছু করার নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা দেখবেন, চাকরি ফেরত পাচ্ছেন 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জন। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের রায়। সুপার শপে কেনাকাটায় 7.5% ভ্যাট তুলে দেওয়ার সিদ্ধান্ত এনবিআরের। পণ্যের গায়ে লেখা দাম দিলেই চলবে। কুয়েটে সংঘর্ষের ঘটনার তৃতীয় দিনে ছাত্র রাজনীতিকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, হামলায় জড়িতদের বিচার এবং ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন তারা। এদিকে আজও কোনো ক্লাস পরীক্ষা হয়নি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের আশপাশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বুধবার রাতে অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইন্সপেক্টর মনিরুজ্জামান লিটন।
কোন উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি, আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য অতি দ্রুত নতুন ভিসি প্রভিসি নিয়োগ করার দাবি জানানো হচ্ছে, যা আমাদের। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে জুম্মন ও মিরাজ নামে দুজন। গতরাত 1টার দিকে চাঁদ উদ্যানে সন্ত্রাসীদের গুলির জবাবে পাল্টা গুলি চালালে ঘটে এই প্রাণহানি। এতে আহত হয়েছেন 2 সেনা সদস্য। পরে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক এবং উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। রাতে নিয়মিত টহলের অংশ হিসেবেই মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যায় যৌথ বাহিনীর একটি দল। 6 নম্বর সড়কে উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীর সদস্যরাও। ছেলে পেলে হাতে দূর থেকে দেখা লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই, তাদেরকে স্যান্ডা করতে বলি, তখন তারা কেউ 9 নম্বর বাসে ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে বারবার তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। এতে নিহত হন জুম্মন ও মিরাজ নামের 2 জন। পুলিশ বলছে এ সময় আহত হয়েছেন 2 সেনা সদস্য। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 5 জনকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের জীবনমান রক্ষা করার সাথে তখন আমাদের পক্ষ থেকেও ফায়ার করা হয়। এক পর্যায়ে ফায়ার থেমে গেলে আমরা 9 নম্বর বাসে ঢুকে পড়ি, তাতে 5 জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। তাদের কাছে একজনের হাতে একটা আমরা .22 বড়ের পিস্তল দেখতে পাই, আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই। নিহত জুম্মন ও মিরাজের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে 8 জেলায় বিএনপির সমাবেশ আজ। ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও ময়মনসিংহে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেবেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের জন্য নির্ধারিত মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারির আগেই 64 জেলায় সমাবেশ করবে বিএনপি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি দলটির। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আব্বাস, 8 জেলায় আজ বিএনপির সমাবেশ কর্মসূচি রয়েছে, এর মধ্যে লক্ষ্মীপুরে রয়েছে। সেক্ষেত্রে লক্ষ্মীপুরে এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, আর মূল সমাবেশ ঠিক কখন নাগাদ শুরু হবে? দীর্ঘদিন পরে কিন্তু লক্ষ্মীপুর যে জেলা বিএনপির উদ্যোগে আমরা দেখেছি আউটডোর স্টেডিয়াম মাঠে যে সমাবেশ শুরু করবে কিছুক্ষণ পরে, অর্থাৎ বিকাল 3টা থেকে এই সমাবেশ শুরু হবে। এখন কিন্তু আমরা দেখেছি যে আউটডোর স্টেডিয়াম মাঠে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন ইতিমধ্যে। যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী এবং বিএনপি নেতা বিপি হারুন এবং বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা ইতিমধ্যে মাঠে এসেছেন। ইতিমধ্যে মাঠে কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মী আসতে শুরু করেছেন। তবে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপরে কিন্তু আরো বক্তব্য রাখবেন যে বিএনপি বা যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, জেলার নেতৃবৃন্দ রয়েছেন। অর্থাৎ এখানে যে বিএনপির যে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী যেটি জানিয়েছেন যে আজকের এই মহাসমাবেশে তারা লক্ষাধিক মানুষের সমাগম সেটি তারা করবেন। কিছুক্ষণ পরে আমরা যে এই সমাবেশের কার্যক্রম সেটি শুরু হবে এমনটি তিনি জানিয়েছেন। এর বাইরেও কিন্তু আমরা অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে এসেছেন এবং তারা শান্তিপূর্ণভাবে আজকের এই কর্মসূচি তারা শেষ করবেন। তবে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে মূলত আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ
বিকাল 3টা থেকে শুরু হবে। এমনকি এখানকার যে জেলা নেতৃবৃন্দ রয়েছেন বা আয়োজক কমিটি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে কানায় কানায় এই মাঠ, যে আউটডোর স্টেডিয়াম মাঠ, সেটি কিন্তু পরিপূর্ণ হবে এমনটি আশা করেছেন এখানকার যারা আয়োজক রয়েছেন তারা। তবে আমি এর বাইরে কিন্তু বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, ইতিমধ্যে বিএনপির যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ইতিমধ্যে তিনি লক্ষ্মীপুর এসে পৌঁছেছেন। এর সাথে কিন্তু অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি বা যুব দলের যে সভাপতি রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না, তিনিও এসেছেন। অর্থাৎ বিএনপি, যুব দল, ছাত্র দলের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি এখানকার এই যে মহাসমাবেশে কিন্তু এখানে যে ইতিমধ্যে তারা আসতে শুরু করেছে এমনটি আমরা দেখেছি। তবে আশা করছি যে এখানে আজকে শান্তিপূর্ণভাবে আজকের এই শেষ করতে পারবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছে। তবে লক্ষ্মীপুর থেকে বিএনপির সমাবেশের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধী মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 10 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 28 এপ্রিল। এছাড়াও জুলাই আন্দোলনে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর বিষয়ে 23 ফেব্রুয়ারি সাবেক আইজিপিকে জিজ্ঞাসা করবে তদন্ত সংস্থা। এর আগে জুলাই আন্দোলনে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা ও পুলিশের সাবেক 9 কর্মকর্তা সহ 10 জনকে। প্রসিকিউটররা জানান, সকাল 10টার দিকে বিভিন্ন কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত এডিসি আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক এএসপি শাহিদুল ইসলাম। এছাড়াও আছেন যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, গুলশানের সাবেক ওসি মাজহারুল হক, ডিবির সাবেক ওসি আরাফাত হোসেন এবং র্যাবের 2 সাবেক কর্মকর্তা এসপি মহিউদ্দিন ফারুকি এবং এডিসি আলেপ উদ্দিন। তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল, ইলেকট্রিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ 1137 জনকে 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ। এ সময় রাজনৈতিক কারণে আর কোনো চাকরি প্রার্থী যেন বঞ্চিত না হন সেই দাবি জানান বঞ্চিতরা। 27তম বিসিএস এ 2007 সালের 21 জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন 3567 জন। তবে অনিয়মের অভিযোগে সে ফল বাতিল করেন তখনকার তত্ত্বাবধায়ক সরকার। এতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় দ্বিতীয় ধাপে। 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত সেই 1137 প্রার্থীকে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এতে 17 বছর আগের হাইকোর্টের রায় পুনর্বহাল হলো। পেপার পত্রিকায় কিছু লেখা হলো যে এই বিসিএস এ দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতি নিয়ে কিন্তু কোনো তদন্ত হয় নাই। তারপরে গভর্নমেন্ট এটাকে বাতিল করলো যে এইটা বলে জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য। মনে মনে আমাদের আশা ছিল যে আমরা অবশ্যই কোনো না কোনো একদিন আমরা ন্যায় বিচার পাবো। আজকে আমরা দীর্ঘদিন পরে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আজকে আমরা চাকরি পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আলাদা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেই এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সে রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। রায়ের পর আপিলকারীদের আইনজীবীরা জানান, এই রায় যারা চাকরিতে যোগ দিতে চাইবেন তারা নিয়োগ পাবেন 27তম ব্যাচের ধারণাগত জ্যেষ্ঠতাই। অন্যান্যদের যেমন করে সিনিয়রিটি আছে তাদেরকে একই ধরনের সিনিয়রিটি দিতে হবে এবং তা 90 দিনের মধ্যে রায়
পাবলিশ হওয়ার 90 দিনের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। 27তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের এক বেঞ্চের দেয়া রায় বহাল রেখে 2010 সালে রায় দিয়েছিল আপিল বিভাগ। সে রায়ই বাতিল ঘোষণা করল সর্বোচ্চ আদালত। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুড়িহাট্টায় আগুন ট্র্যাজেডির 6 বছর আজ। 2019 সালের এই দিনে রাত 10:30টার দিকে ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। এতে মারা যান 71 জন। ওই ঘটনায় নিহত জুম্মানের ছেলে আসিফ আহমেদ বাদী হয়ে ভবন মালিকসহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে 2022 সালের 15 ফেব্রুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। অবশ্য 6 বছর পরও শেষ হয়নি বিচার কাজ। ভয়াবহ এই দুর্ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর উদ্যোগ নেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি। পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশনও মেরামত করে নতুনভাবে বাণিজ্যিকভাবে চালু হয়েছে। সুপার শপে কেনাকাটায় 7.5% ভ্যাট তুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে ক্রেতাকে বাড়তি ভ্যাট দিতে হবে না। পণ্যের গায়ে মূল্য হিসাবে যে দাম লেখা থাকবে তা দিলেই চলবে। এ বিষয়ে এনবিআর ও সুপার শপ মালিকদের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। সবশেষ বাজেটে সুপার শপের কেনাকাটার ওপর 7.5% ভ্যাট আরোপ করা হয়। সুপার শপে বিভিন্ন পণ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। এছাড়া উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই সেগুলোর ক্ষেত্রে সুপার শপ মালিকরা ভ্যাট দেবেন না। আটা, ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রে প্রতি ডজন ডিমের দাম রেকর্ড 1250 টাকা। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে অস্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে দাম। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের হ্যাট্রিকে ম্যান সিটিকে হারিয়ে শেষ 16তে রিয়াল, পিএসভি এবং পিএসজিরও জয়। তারুণ্য উৎসব উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পেশাদার দৌড়বিদ ছাড়াও 3 শতাধিক প্রতিযোগী অংশ নেন এই আয়োজনে। কাপ্তাই আসাম বস্তি সড়কের লাভ পয়েন্ট থেকে রাঙামাটি স্টেডিয়াম পর্যন্ত 12 কিলোমিটার ম্যারাথনের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। দুই পাশে কাপ্তাই হ্রদ, মাঝখানে পাহাড়। সেই পাহাড় দিয়ে এঁকে বেঁকে গেছে দৃষ্টিনন্দন কাপ্তাই আসাম বস্তি সড়ক। শান্ত শীতল এই সড়ক সাত সকালে প্রাণবন্ত হয়ে ওঠে 3 শতাধিক দৌড়বিদ ও দর্শনার্থীদের পদচারণায়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লাভ পয়েন্ট থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় রাঙামাটি স্টেডিয়ামে গিয়ে। ব্যতিক্রমী আয়োজন দেখতে সড়কের দুপাশে ভিড় করেন স্থানীয়রা। মজা পেলাম, রুটটা অনেক সুন্দর ছিল এবং যে চারপাশের ভিউগুলা এত যে সুন্দর ছিল, মানে উপভোগ্য বিষয়টা অনেক ভালো লাগলো আর কি। আমরা 6 জন কাকলি থেকে, ফার্স্টে আমি হয়েছি, তারপরে আমার সাথে 5 জন তারাও হয়েছে। লাভ পয়েন্ট থেকে এই স্টেডিয়ামে, এবং আমি বিশ্বাস করতে পারি না যে এই পটিয়াবের মধ্যে আমি সেকেন্ড হব। সুস্থ শরীর মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান অংশগ্রহণকারীদের। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা বললেন জেলা প্রশাসক। এক থেকে বাসিন্দা হিসেবে যে জেলার ওই জেলা থেকে আইডেন্টিফাই করলে খুব ভালো হবে, কেননা যারা পারে তারা কাকড়াছড়ি পারে, বান্দরবনে পারে, বাংলাদেশও পারে। যারা অংশগ্রহণ করেছে তারা আমাদের এই জেলার তরুণ তরুণীদেরকে বিজয়ের সুসংবাদ দিচ্ছে। সেই বিজয়ের সুসংবাদ হচ্ছে তরুণীরা তাদের নিজেদেরকে বদলানোর মাধ্যমে তাদের পরিবারের ভাগ্য বদলাবে, পরিবারের ভাগ্য বদলের মাধ্যমে তাদের সমাজ পরিবর্তন হবে এবং একটি পরিবর্তিত সমাজের মাধ্যমেই দেশ বদলাবে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে 16 জানুয়ারি হতে শুরু হয় তারুণ্য উৎসব। ম্যারাথন দৌড় দিয়ে শেষ হওয়া এই আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে নির্বাচনে অন্য কাউকে জেতাতে বাইডেন প্রশাসন $21 মিলিয়ন অর্থায়ন করেছিল বলে ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বাইডেন প্রশাসনের বরাদ্দ তহবিল ক্ষমতায় এসে বাতিল করেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের 29 মিলিয়ন মার্কিন ডলার আর ভারতের জন্য বরাদ্দ 21 মিলিয়ন ডলার তহবিলও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সরকারি বাজেট কমাতেই এই উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। এবার ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য 21 মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে ভোটের হার বাড়াতে যুক্তরাষ্ট্রকে কেন 21 মিলিয়ন ডলার খরচ করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্প বলেন, তার ধারণা বাইডেন প্রশাসন ভারতের নির্বাচনে অন্য কাউকে জেতাতে চেয়েছিল। বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে এবং এটা বের করতে পারা যুক্তরাষ্ট্রের জন্য বড় অর্জন হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিজ্ঞাপনে $2000 খরচ করেছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, এই সামান্য অর্থের বিষয়টিকে ইস্যু করা হয়েছে আর এটা তো 21 মিলিয়ন ডলার। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত 1 মাসে কার্যকরভাবে ইউএসএইডকে নির্মূল করা হয়েছে, যেটি এসবের ক্ষেত্রে অনেকাংশে অর্থায়ন করত। 1 মাসের কম সময়ে ডিওজিই $55 বিলিয়ন বেশি বাঁচাতে পেরেছে বলেও জানান ট্রাম্প। বেশ কিছুদিন ধরেই ভারতের ক্ষমতাসীন বিজেপির অভিযোগ ছিল, বাইডেন আমলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল মার্কিন সরকার। যদিও সে সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সূর্যমুখী, নীলমণি, উদাল, নাগেশ্বরে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। বেড়েছে চন্দনা ও সবুজ টিয়া পাখির আনাগোনা। আগামী বর্ষায় রাজধানীর প্রকৃতিকে নতুন করে সাজাতে জলাশয় এবং খোলা জায়গায় গাছ ও ফুলের বাগান করবে নগর কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফুল উৎসবে এসে আজ কথা জানান ঢাকার 2 সিটির প্রশাসকরা। সবুজ ও চন্দনাটিয়ার নতুন পছন্দ কার্জন হলের বাগান। এখানে ফুটেছে বসন্তের সূর্যমুখী। সারিবাঁধা ফুলের কচি বীজ তাদের ভীষণ প্রিয়, তাই সকাল বিকাল ঝাঁকে ঝাঁকে টিয়াসহ 70 প্রজাতির পাখির আনাগোনা। বসন্তের অন্যতম ফুল নীলমণিতেও রঙের ছোটা। আর শুভ্র নাগেশ্বর মিষ্টি সৌরভ ছড়াচ্ছে আশেপাশে, তাই বর্ণিল ক্যাম্পাস দেখতে উৎসুক জনতার ভিড়। এই 70 প্রজাতির পাখির পিছনে যে জিনিসটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছ। আপনি যদি এখন এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন, আপনার আশেপাশে কমপক্ষে 10 থেকে 15 প্রজাতির পাখি দেখতে পারবেন। বিচিত্র এই ফুলের সমারোহ নগরসজ্জার অতুলনীয় অনুষঙ্গ হতে পারে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অনুষদের উদ্যোগে বাসন্তী ফুলে নগর সাজায় শীর্ষক ফুল উৎসবের এই আয়োজন। 90 ভাগ শাল গাছ, কিন্তু এর সাথে 100-এর উপরে সহযোগী গাছ ছিল, সেগুলো ঢাকা শহরে আসুক। সেগুলো জীববৈচিত্র্যের জন্য উপকারী, ওষুধের জন্য উপকারী, আমাদের পরিবেশের জন্য উপকারী, আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য উপকারী। গাছ থাকার ফলে সে একটা ইকো ব্যালেন্স ক্রিয়েট করে আমাদের শহরের মধ্যে, এবং সে গাছটা নিজেই পলিউশন অ্যাবজর্ব করে, এবং যার ফলে পলিউশন সে কমায়। শহরের পরিবেশ ও জীববৈচিত্র্য ঠিক রাখতে গাছ জলাশয় রক্ষার বিকল্প নেই, তাই ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক জানান তাদের পরিকল্পনার কথা। ইকোলজিক্যাল রেস্টোরেশন করব, আমাদের প্রচুর ওয়েটল্যান্ড আছে, সেগুলোতে শাপলা আমরা লাগাবো। 2-3 মাসের মধ্যে আপনারা শাপলা এবং পদ্ম দেখতে পাবেন ঢাকার বিভিন্ন পুকুরের মধ্যে। আমরা এটি শুরু করেছি অ্যারবোরিকালচার সেন্টার তৈরি করা এবং এখানের কি বৃক্ষ কোথায় লাগালে কতটুকু অক্সিজেন দিবে। আমি চেষ্টা করব আপনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে কিভাবে আরো ভালো কাজ করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে প্রতি বছর ফুল উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।